আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পর বিএনপির আসলে রাজনৈতিকভাবে কতটা লাভ কিংবা বিএনপির জন্য কোনো নতুন সমস্যা তৈরি হলো কিনা, আগামীতে বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায় এই আসার যে পথ, এর যে পরিক্রমা, এই পরিক্রমা বাড়লো না কমলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আজকে। প্রথমত, ট্রাম্পের বিজয়ে এটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং যেটি বিএনপিকে কনফিউজড করে ফেলেছে। আমি দেখলাম যারা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন এখনো পর্যন্ত কেউ এই বিষয়টি ওইভাবে ব্যাখ্যা করতে পারেননি এবং এই কারণে মূলত এই কথাটা বলা। আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে সেটি হলো আওয়ামী লীগ খুব খুশি। এই কারণ হলো মিস্টার ট্রাম্প হলেন নরেন্দ্র মোদীর খুব ঘনিষ্ঠ বন্ধু। দ্বিতীয়ত, মিস্টার ট্রাম্পের সঙ্গে মিস্টার ইউনূসের, ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক একেবারেই ভালো না। তারপর ট্রাম্প খুব একরোখা এবং তিনি বাংলাদেশের বিষয়াদি পুরোটাই দিল্লির উপর ছেড়ে দেবেন। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে টাইট দেবেন আচ্ছা মতো। এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বেশ বিনিয়োগ আছে, গ্রামীণ ব্যাংকের বড় বিনিয়োগ রয়েছে আমেরিকাতে এবং এটা সম্ভবত ক্লিন্টন পরিবারের সাথে। তিনি ক্লিন্টন ফাউন্ডেশন একটা বড় ডোনার, তার সঙ্গে সঙ্গে তার যে গ্রামীণ উদ্যোগ, সোশ্যাল বিজনেস, এটা ইউরোপে অনেকেই এই ব্যবসাটা করছে এবং তার সঙ্গে অনেকের সঙ্গেই ডক্টর মোহাম্মদ ইউনূসের এটা লেনাদেনা রয়েছে। এই জিনিসগুলো নিয়ে ট্রাম্পের যে ফাইন্যান্সিয়াল বিভাগ রয়েছে, ট্রেজারি ডিপার্টমেন্ট, ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট, এই ট্রেজারি ডিপার্টমেন্ট যদি নড়াচড়া করে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস বিব্রতকর অবস্থার মধ্যে পড়বেন। এবং আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ভাগ্য বিপর্যয়, এটি শুরু হয়েছিল ডেনমার্কের রাষ্ট্রীয় টেলিভিশন একটা প্রতিবেদনের মাধ্যমে এবং সেখানে এই গ্রামীণ ব্যাংকে তার শেয়ার এবং এই গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনে তার শেয়ার এবং সেই গ্রামীণ ফোনের শেয়ার কেনার জন্য তিনি যে গ্রামীণ ব্যাংক থেকে টাকা বা পুঁজি সেখানে গ্রামীণ ফোনে বিনিয়োগ করেছেন, এই সংক্রান্ত একটা রিপোর্ট কিন্তু বাংলাদেশে কেউ প্রকাশ করেনি। এটা ডেনমার্কে প্রকাশিত হয়েছিল এবং ওখান থেকে কিন্তু তার ভাগ্য বিপর্যয় শুরু হয়ে গেল এবং তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো অবস্থাতেই সেটা কিন্তু তিনি আর ধামাচাপা দিতে পারেননি। তো একইভাবে আমেরিকাতে, ইউরোপে তার যে বিনিয়োগ রয়েছে এবং অন্যান্য যে বিষয়াদি রয়েছে, যেটি বাংলাদেশের ফাইন্যান্সিয়াল যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড রয়েছে বা এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রয়েছে, দুর্নীতি দমন কমিশন রয়েছে, বেসিক্যালি এই প্রতিষ্ঠানগুলো এখনও তদন্তের ক্ষেত্রে ইউরোপ আমেরিকার তুলনায় একেবারে শিশু। কিন্তু ইউরোপ আমেরিকা যদি কারো পেছনে লাগে এবং কোনো কিছু ধরতে চায়, করতে চায়, ওটা সে বের করে নিয়ে আসতে পারে। সে জো বাইডেন হোক, বিল ক্লিন্টন হোক কিংবা বারাক ওবামা হোক, এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প হলেন এমন একজন রাষ্ট্রপ্রধান আমেরিকার, যিনি একসঙ্গে প্রেসিডেন্সি চালাবেন এবং অন্যের সঙ্গে তার যে চলমান মামলাগুলো রয়েছে, ক্রিমিনাল কেসগুলো রয়েছে, তার বিরুদ্ধে এই জিনিসগুলো যুগপৎভাবে চলতে থাকবে। এবং এটা নিয়ে জাস্টিস ডিপার্টমেন্ট, আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট, এফবিআই এখন পর্যন্ত মানে তারা কনফিউজড। এর কারণ হলো এরকম ঘটনা অতীতে কখনোই ঘটেনি। এর আগে বিল ক্লিন্টনকে নিয়ে এরকম ঘটনা ঘটেছিল, সেটা সেই মনিকা লিওনিস্কির সঙ্গে তার যে অবৈধ সম্পর্ক, এটা নিয়ে একটা তদন্ত হয়েছিল। ইটস এ ক্রিমিনাল অফেন্স এবং সেবার একেবারে ইমপিচমেন্টের দ্বার প্রান্তে গিয়ে উনি ফিরে এসেছিলেন। তো মনিকার সঙ্গে তার যে সম্পর্ক, এটা ছিল বিশ্বাসভঙ্গ। কিন্তু তার চেয়েও আরও গুরুতর অভিযোগ, একজন পর্ণতারকা, তো তার সঙ্গে তার যে অবৈধ সম্পর্ক, যৌন সম্পর্ক, সেটা অস্বীকার করা এবং তার মুখ বন্ধ করার জন্য ঘুষ দেওয়া এবং তৎপরবর্তী যে ঘটনাগুলো সেগুলো নিয়ে তদন্ত চলছে এবং এর জন্য উনি জেলও খেটেছেন। তো যাই হোক, এখন এই বিষয়গুলো নিয়ে
যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে আমরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে যেটা দেখতে পাচ্ছি, একটা অদ্ভুত একটা শাসন ব্যবস্থা তিনি হাতে নিয়েছেন এবং এই কাজগুলো তিনি করবেন। তো যা হোক, তার বিরুদ্ধে বাইডেন প্রশাসন সর্বশক্তি নিয়োগ করেছিল। তারপর আমেরিকার যারা এলিট সোসাইটি, নাকচু শিক্ষিত লোকজন, ভদ্রজন, তো তারা কখনোই এই ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম একজন উন্নাসিক, তারপরে অহংকারী, উদ্ধত, জেদি এরকম একজন মানুষ রাষ্ট্র ক্ষমতায় আসুক, তারা সেটা চায়নি। তো ফলে তাকে লিগ্যালি, আইনগতভাবে তাকে বিরত রাখার জন্য পুরো 4টি বছর চেষ্টা করার পরও তিনি সেই সব যুদ্ধে তিনি জয়ী হয়েছেন এবং তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তো কাজেই তিনি যদি কাউকে ভালোবাসেন, সেটা যেভাবে একটা অর্থবহ হয়ে দাঁড়ায়, তদ্রুপ তিনি যদি কাউকে ঘৃণা করেন, তারপরে কাউকে টার্গেট করেন, কারো ক্ষতি করতে চান, সেটাও কিন্তু আগামীতে একটা সমস্যা হয়ে দেখা দেয়। এবং এই কারণে কি হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক, নরেন্দ্র মোদীর সঙ্গে তার সম্পর্ক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার যে খারাপ সম্পর্ক, এগুলো নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে। এবং আলোচনার এই পর্যায়ে কেউ ভুলেও বিএনপির নাম দিচ্ছে না। বিএনপি কি লাভবান হবে একথা কেউ বলছে না, বা বিএনপির যে ক্ষতি হবে একথাও কেউ বলছে না। বরং সবাই এখন যেটা বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, যদি না থাকেন তাহলে কে আসবেন, এবং এখানে নানা রকম বিকল্প বলা হচ্ছে। কিন্তু বিকল্প হিসেবে ইমিডিয়েটলি একটা ইলেকশন হবে, বিএনপি লাভবান হবে, বিএনপি ক্ষমতায় আসবে, এই কথাগুলো কিন্তু কেউ আলোচনা করছেন না। তো আজকে আমি যেটা বলবো সেটা হলো যে এই ডোনাল্ড ট্রাম্প হওয়ার পর নাটকীয়ভাবে বিএনপির কপাল বা তকদির খুলে যেতে পারে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বাঁচতে চান, নিজেকে নিরাপদ রাখতে চান এবং সত্যিকার অর্থে তার যারা প্রতিপক্ষ তাদেরকে একটি রাজনৈতিক শিক্ষা দিতে চান, তাহলে তিনি এবং তার যারা উপদেষ্টা মণ্ডলী যে বিষয়গুলো অঙ্ক কষে বের করবেন, সেটি হলো আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়, যেটির 99% আমরা নিজেরা নির্ধারণ করি। অর্থাৎ বাংলাদেশের যদি জনগণকে শান্ত রাখা যায়, তাহলে এই ইউনূসের ক্ষমতা প্রলম্বিত হবে। কিংবা ইউনূস সাহেব 2 বছর, 3 বছর, 5 বছর পর যদি ক্ষমতা হস্তান্তর করতে চান, তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া হবে এবং তিনি সম্মানজনকভাবে যেতে পারবেন। আর এই কাজ করার জন্য তাকে সাহায্য করতে পারে একমাত্র বিএনপি। কিন্তু তিনি প্রথম থেকে যে ভুলগুলো করেছেন সেটা হলো একেবারে নবীনদেরকে, যাদের কোনো রাষ্ট্র ক্ষমতার অভিজ্ঞতা নেই, তাদেরকে তিনি একটা জায়গা দিয়েছেন এবং এই নবীনদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি করেছে, যথেষ্ট বিরক্তি উদ্রেক করেছে এবং সাধারণ জনগণ বলে যে না খেয়ে থাকবো তবু ওদের চেহারা দেখতে চাই না। এরকম কিছু মানুষ ডক্টর ইউনূসের নাম করে সম্মুখ সারিতে চলে আসে, যাদেরকে জনগণ পছন্দ করছে না। দ্বিতীয়ত, খুচরা কিছু দল, মানে যারা মূলত ডিজিএফআই টাকা দিয়ে চলতো, এনএসআই টাকা দিয়ে চলতো, আওয়ামী লীগের টাকা দিয়ে চলতো এবং বিভিন্ন রাজনৈতিক দলের দালাল হিসেবে, গেটিস হিসেবে যারা এই সমাজে সর্বজন বিদিত, যারা মূলত 10 জন লোকও তাদের নেই, কিন্তু 10-12 জন লোক আছে, তার সঙ্গে যদি বিএনপির প্রক্সি দিতে চায়, তারা বিএনপির কাছে বলে যে আমরা অমুক সময় একটা অনুষ্ঠান করব, আপনারা কিছু লোক দেন। আওয়ামী লীগের পক্ষে যদি করতে চায়, আমরা অমুক সময় একটা অনুষ্ঠান করব, কিছু লোক দেন। এইভাবে 100, 150, 200 লোক নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে বা অন্য কোথাও যে অনুষ্ঠান করে দীর্ঘদিন যাবৎ, যাদের না আছে ব্যবসা, না আছে বাণিজ্য, না আছে কোনো কিছু, তারা শুধুমাত্র এই রাজনীতি করে খায়, দালালি করে, রাজনৈতিক নেগোসিয়েশন করে। এই লোকগুলো বিশাল সংখ্যায়, এই লোকগুলি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই খুচরা পার্টিগুলো একেবারে সবাই আমির ওমরাতে পরিণত হয়েছে। এর ফলে কি হলো, সাধারণ মানুষের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কানেক্টিভিটি, এটি হচ্ছে না। বড় দল যেমন বিএনপি,
তারপরে জামাত, জাতীয় পার্টি, এদের সঙ্গে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের এখনো পর্যন্ত সম্পর্ক হয়নি। জামাত সাহায্য করছে এবং যা তার আপন কৌশলে তারা সরকারের মধ্যে ঢুকে গিয়েছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জামাতকে একেবারে দোয়াজ করে তদবির করে কাছে নিয়ে সবকিছু করেছেন, আমার কাছে সেটা মনে হচ্ছে না। জামাত যা কিছু করেছে বা বিএনপি যতটুকু এ যাবৎকালে করেছে, সেটা স্থানীয় প্রভাব বলেন, সরকারের গুরুত্বপূর্ণ পদ পদবিতে নিজেদের লোক ঢুকানো বলেন, এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সদিচ্ছা বা আহ্বান এই কারণে হয়নি। এটা যে যার মতো করে ম্যানেজ করে নিতে পেরেছে। কেউ হয়তো রাষ্ট্রদূত হয়েছে, কেউ হয়তো সচিব হয়েছে, কেউ হয়তো ডিআইজি হয়েছে, এডিশনাল আইজি হয়েছে, এরকম কেউ জেনারেল হয়েছে। মানে যে যেভাবে ভাব দেখাতে পেরেছে, ক্ষমতার এই যে পট পরিবর্তন এটাকে ব্যবহার করতে পেরেছে, সেই ততটা বেনিফিট হয়েছে। কিন্তু আলটিমেটলি যেটাকে বলা হয় ম্যাটিকুলাস, উনি যে শব্দটি ব্যবহার করেছেন, পরিকল্পনা করে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পর্যন্ত কারো ক্ষতি করতে পারেনি, কারো উপকার করতে পারেনি, কিন্তু নিয়তির টানে তিনি এখন এই পর্যায়ে চলে এসেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর যে পরিণতির দিকে এগুচ্ছেন, যে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়েছেন, এই জায়গাটিতে তার জন্য সবচেয়ে সাহায্যকারী শক্তি হলো বিএনপি। এবং বিএনপির সঙ্গে যদি তার একটা নেগোসিয়েশন হয়, সঙ্গতি করে জামাত দূরে চলে যাবে। জামাত হয়তো আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, জাতীয় পার্টির সঙ্গে বন্ধুত্ব করে, তাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো ক্ষতি হবে না। বিএনপির মতো একটা শক্তিশালী দল যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে থাকে, তাহলে আমেরিকা যতই বাতাস দিক, ভারত যতই বাতাস দিক না কেন, কোনো অবস্থাতে রাজপথ গরম করতে পারবে না। এবং রাষ্ট্রশক্তি, তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জুডিশিয়ারি, ডক্টর মোহাম্মদ ইউনূস তার এখনও যতটুকু কানেক্টিভিটি আছে, এই পুরো জিনিসটির সঙ্গে যদি বিএনপির একটা মৈত্রী গড়ে ওঠে, তাহলে বাইরের কোনো শক্তি এই মুহূর্তে তাকে বিব্রত করতে পারবে না। তো সেই দিক থেকে আমি মনে করি যে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের যে ক্ষমতা লাভ, এই ক্ষমতা লাভের ফলে বিএনপির জন্য একটা সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হলো। এই দ্বারে যদি ইতিবাচক হয়, অর্থাৎ ডক্টর ইউনূসের সঙ্গে তাদের বন্ধুত্ব হয়, সহমর্মিতা হয়, যোগাযোগ হয়, দুই পক্ষই লাভবান হবে। আর যদি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো কারণে ব্যাকফুটেজে চলে যান, তাহলে রাতারাতি এই সামনের যে জায়গা, যে ভ্যাকুয়াম, এটা আওয়ামী লীগ পূর্ণ করতে পারবে না, এটি জামাতও পারবে না, ওটা বিএনপি পূর্ণ করে ফেলবে এবং এটা অটোমেটিক হয়ে যাবে। আপনি আমি এটা কল্পনাও করতে পারবো না। তো এখন বিএনপি এই যে নতুন যে পরিবেশ এবং পরিস্থিতি, সেটা কিভাবে দর কষে কষে, তারপরে কিভাবে অঙ্ক কষে কষে, কিংবা কিভাবে পরিকল্পনা করে নিজেদের স্বার্থের অনুকূলে ব্যবহার করে, সেটাই দেখার বিষয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।